তোমরা কিছুক্ষণ আগের যে লাইভটা ছিল বলেছো ভাইয়া ওইটাতে সাউন্ড ইস্যু আছে। এখন আশা করি আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে। এখন শোনা যাওয়ার কথা। তো তোমরা একটু আমাকে প্লিজ জানাও যে এখন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমি একটু আমার ডিভাইস থেকে দেখি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আগেরটা একটু টেক ইস্যুর কারণে আমাদের লাইভটাতে ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছিলে না তোমরা, বাট আমার মনে হয় এখন ঠিক আছে সবকিছু। একটু জানাও তো ভাইয়া, আমি একটু আমার ডিভাইস থেকে চেক করি যে সব ঠিকঠাক আছে কিনা। আমি তোমাদের কমেন্টগুলো দেখার ট্রাই করছি। এই যে এবার সবকিছু ঠিক আছে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ আফসানা, ফাতেমা, ফাহিম। ওকে, একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন দাও যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসে ছিল। এতক্ষণ প্রায় 300 জনের মতো স্টুডেন্ট ছিল। আমরা এই জায়গাটা একটু রিকেপ করব, সবাই আসুক। আমি সরি, আমার হাতে ছিল না আসলে। এখন ঠিকঠাক শোনা যাওয়ার কথা। ফাহিম, শারমিন, সৃজা, আমরা কতটুকু পড়ছিলাম? আমরা পড়ছিলাম যে এখানে প্রথমে বলেছে যে একটা বৃদ্ধ লোক তার যে লাস্ট জার্নিটা আছে ওইটার সম্পর্কে বলছিল, এজন্য এখানে অ্যাবাউট হয়েছে। তারপর বলছে দে হ্যাড সেলড অ্যাওয়ে ড্যাশ দ্য সাউথ, মানে তারা দক্ষিণ দিকে যাত্রা করেছিল, এজন্য এখানে প্রিপোজিশন টু হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। তারপর বলছে যে আনটিল দে অ্যারাইভড ড্যাশ কোল্ড গ্রেসিস, মানে যতক্ষণ পর্যন্ত না তারা পৌঁছালো কোথায়? ইন কোল্ড গ্রেসিস মানে হচ্ছে ওই যে ধূসর যে শীতল সমুদ্র আছে, যতক্ষণ পর্যন্ত না তারা সেখানে পৌঁছালো, এটার কথা বলছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপর বলছে যে ইভেন দ্য সি ওয়াজ ফ্রোজেন অ্যান্ড আইস ওয়াজ অল ড্যাশ দেম, মানে কি বলছে? বলছে যে এমনকি দ্য সি ওয়াজ ফ্রোজেন মানে বুঝাচ্ছে যে সমুদ্র জমে গিয়েছিল, অ্যান্ড আইস ওয়াজ অল ড্যাশ দেম মানে এবং চারদিকে ছিল শুধু বরফ। আইস ওয়াজ বরফ ছিল, অল ড্যাশ দেম মানে এখানে চারদিকে কথাটা নাই, ই নাম্বারে চারদিকে কথাটার প্রিপোজিশনটা হবে। সো বলো তো কি হবে? ওয়ালাইকুম সালাম সুকন্যা। সায়েম, বলো তো ই নাম্বারে কি হইতে পারে ভাইয়া? এদিকে আটকে গেল। ওকে, সো ইরামবারে কি হবে ভাইয়া? অ্যারাউন্ড। কেন? এই যে এখানে প্রশ্নটাই বলেছে ইভেন দ্য সি ওয়াজ ফ্রোজেন মানে এমনকি সমুদ্রও জমে গিয়েছিল, এন্ড আইস ওয়াজ অল ড্যাশ দেম মানে চারদিকে ছিল শুধু বরফ। সো চারদিকে থাক কথাটা দিলে আমরা ইংরেজিতে সেখানে কোন প্রিপোজিশন দেই? অ্যারাউন্ড। কি দেই? এই যে উত্তরগুলো এখানে আছে, এই জন্য ওই লেখাটা না বুঝলেও হবে, অ্যারাউন্ড হবে, তাই না? ওকে, সো ক্লাসে যারা একটু লেটে এসেছো, আমাদের ক্লাস থেকে যে একটু আগে লাইভ থেকে যে প্রায় 150 জন স্টুডেন্ট বিদায় নিছে, ওরা মানে গায়েব হয়ে গেছে, এখন আর আসে নাই। আচ্ছা, সো অ্যাবাউট সম্পর্কে বুঝালে, তারপর অ্যারাউন্ড চারদিকে বুঝালে, কোনো কিছুর দিকে যাত্রা করলে টু হয়, এগুলো তো আর ভুল হবে না। এটাই মানে এই প্র্যাকটিস ক্লাসের উদ্দেশ্য এই না যে শুধু প্র্যাকটিস করলাম, আমরা এই জিনিসগুলো শিখবো যাতে আমরা পরবর্তী ক্লাসে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি। পরবর্তী কোনোদিন আমার পরীক্ষা যেগুলো আসবে ওইগুলোতে যাতে আমি এটা অ্যাপ্লাই করতে পারি। তারপর কি বলছে যে ড্যাশ দোজ ডেজ দেয়ার ওয়ার নো স্টিমশিপস অ্যান্ড দ্য বিগ হোয়াইট সেল ড্যাশ দেয়ার শিপ ওপেন ওয়াইড এজ দ্য স্ট্রং উইন্ড ব্লিউ দেম কুইকলি ড্যাশ দ্য আইসি ওয়াটার। আচ্ছা, বলছে সেই দিনগুলোতে, এইখানে একটা প্রিপোজিশন হবে দোজ ডেজ, দিস ডেজ। নর্মালি দোজ ডেজ বা দোজ কথাটা থাকলে এখানে স্পেসিফিক একটা প্রিপোজিশন হয়। এটা কি হতে পারে বলো তো? থ্যাংক ইউ লিহাদ, একটু কষ্ট করে যারা আগে ক্লাসে ছিল এখন নাই তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। সো এফ নাম্বারটা কি হবে বলো ভাইয়া? বলছে সেই দিনগুলোতে। সুমাইয়া, কেন ভাইয়া তুমি কি এসএসসির মানে ক্লাস 10 এর স্টুডেন্ট তুমি? এটা তো এইচএসসির ভাইয়া। ইশফা, ইয়েস। না সুকন্যা, ইন হবে, ইন। ইন দোজ ডেজ, সময়ের একটা নির্দিষ্ট পর্যায় বা অতীতকাল বুঝাতে আমরা ইন ব্যবহার করি, ইন দোজ ডেজ। ঠিক আছে, অনেকে অফ দিচ্ছ, ওকে।
আচ্ছা, there were no steamships and the big white sails dash their ship opened wide. আচ্ছা, বলছে যে সেই দিনগুলোতে কোনো বাষ্পীয় জাহাজ ছিল না এবং না, কেমিস্ট্রি তো এসএসসি তে ভাইয়া, এটা এইচএসসি স্টুডেন্টদের ক্লাস। আচ্ছা, সেই দিনগুলোতে কোনো বাষ্পীয় জাহাজ ছিল না এবং তাদের জাহাজটার বড় সাদা পালগুলো বিস্তৃত হয়ে যেত। বলছে দ্য বিগ হোয়াইট সেলস, মানে সাদা বড় পালগুলো, দেয়ার শিপ ওপেন্ড ওয়াইড এজ দ্য স্ট্রং উইন্ড ব্লিউ, মানে বলছে তাদের জাহাজটার বড় সাদা পালগুলো বিস্তৃত হয়ে যেত যখন প্রবল বাতাস তাদেরকে বরফ শীতল পানির মধ্য দিয়ে দ্রুত নিয়ে যেত। ঠিক আছে হালিমা, জি নাম্বারটা কি হবে বলো তো, কি হতে পারে? ভুল হোক তোমরা উত্তর করো। দ্য বিগ হোয়াইট সেলস অফ দেয়ার শিপ, মানে তাদের জাহাজের। আমরা জানি প্রিপোজিশনে যদি র অথবা এর কথাটা থাকে তখন সেখানে প্রিপোজিশন কি হয়? অফ হয়, তাই না? একটা অফ, মানে এখানে চিকন কালি আসছে সেজন্য আমি, আচ্ছা, মানে কেন এখানে আমরা অফ দিলাম? বলছে অফ দেয়ার শিপ, তাদের জাহাজের। এই যে র বা এর কথাটা আসছে এই জন্য কিন্তু এখানে প্রিপোজিশন অফ হবে। আচ্ছা, সো অফ দেয়ার শিপ ওপেন্ড ওয়াইড এজ দ্য স্ট্রং উইন্ড ব্লিউ দেম কুইকলি ডেল দ্য আইসি ওয়াটার। এই যেটা কি হতে পারে? হ্যাঁ, অফ কারেক্ট, অফ কারেক্ট। অনেকেই হয়তো বুঝতে পারছো না, আমি আবার বলছি, তুমি না বুঝলে এইটা নিয়ে মন খারাপ করো না বা মানে প্র্যাকটিস করাটা বন্ধ করো না যে ভাই আমি পারতেছি না। স্বাভাবিকভাবে আমি তোমাকে আজকে পড়াইছি অ্যাবাউট সম্পর্কে বুঝাইলে, তারপর কোন দিকে বুঝালে টু হয়, এই জিনিসগুলো কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি। নেক্সট টাইম মানে পরেরটা যখন আমরা প্র্যাকটিস করবো জিহাদুল বা সুপ্তা, আমরা পরবর্তীতে যখন এই পরেরটা প্র্যাকটিস করলে এটার দুই একটা কাজে লাগবে, প্রমাণ পাবে এখনই। ঠিক আছে, এরপরে কি হবে? এই যেটা বলছে থ্রো, কেন? মানে এখানে কি বুঝাচ্ছে দেখো, দেয়ার শিপ ওপেন্ড ওয়াইড as the strong wind blew them quickly dash the icy water, মানে আইসি ওয়াটার বলতে বুঝাচ্ছে মানে বরফ শীতল যে পানি আছে ওই পানির মধ্য দিয়ে, এই যে মধ্য দিয়ে দ্রুত নিয়ে যেতে। এই যে কোনো কিছুর মধ্য দিয়ে, কোনো কিছুর মাধ্যমে এরকম গতিশীল বুঝালে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করি? থ্রো, প্রিপোজিশন থ্রো। থ্যাংক ইউ, মারিয়ার উত্তরটা কারেক্ট। আচ্ছা, এটা যারা একটু কঠিনই আসছে আমার মনে হয়, তোমাদের একটু প্যারা খাওয়াটা স্বাভাবিক। আচ্ছা, দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, আবহাওয়াটা ছিল ভীষণ ঠান্ডা, এন্ড দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিমালস, সেখানে কোনো পাখি ছিল না, কোনো প্রাণী ছিল না। ড্যাশ দ্যাট স্নো কভার্ড কান্ট্রি, মানে বলছে আবহাওয়াটা ছিল ভীষণ ঠান্ডা এবং সেই তুষারাবৃত দেশে কোনো পাখি বা প্রাণী ছিল না। বলো আই নাম্বারে কি হতে পারে? The weather was very cold and there were no birds or animals. আগের ক্লাসটা তো এই প্র্যাকটিসই করাইছি ভাইয়া, তুমি লেটে জয়েন করছো কোনো প্যারা না। জাস্ট এখন তো আমরা যশোর বোর্ড করতেছি, পরের বোর্ডটা যখন শুরু করবো, এই যে আই নাম্বারে আছি, যে এর পরেই পরেরটা শুরু করবো, তখন তুমি একটু দেখো। ইয়েস ইলোরা, ইনশাআল্লাহ। আচ্ছা, কি হবে এটা? ইন। কেন? বলছে কোনো নির্দিষ্ট দেশ বা ভৌগোলিক সীমানার ভিতরে বা মধ্যে থাকা বোঝাতে ইন ব্যবহৃত হয়। এই যে আমি এই প্র্যাকটিসগুলো তোমাদেরকে ব্যাখ্যা সহ দিচ্ছি। ইলোরা একটু আগে বলছিল যে ভাই আপনার একটা বই আসার কথা ছিল এরকম। ইয়েস, ওই বইটা আসবে, সেখানে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরের এরকম ব্যাখ্যা পাওয়া। মানে এটা কেন জরুরি? তুমি একটা ভাবছো তোমার উত্তর এটা হয় না, না হয় অন্য একটা কেন হলো, সেটা তো জানা দরকার। ওইটাই মূলত এইখানে আছে। ঠিক আছে, ওকে। সো বলতে আবহাওয়া ছিল ভীষণ ঠান্ডা এবং সেই তুষারাবৃত দেশে একটা নির্দিষ্ট জায়গার কথা বলছে, ওই জায়গাটাতে ওইটার ভিতরে। আচ্ছা, বাট ওয়ান ডে, একদিন, দ্য সেইলর্স স অ্যান অ্যালবাট্রস ফ্লাইং ড্যাশ দ্য শিপ, মানে বলছে একদিন নাবিকরা একটা অ্যালবাট্রস পাখিকে জাহাজটার দিকে বা জাহাজটার উপর দিয়ে উড়ে আসতে দেখলেন। তুমি এটা এরকমও বলতে পারো যে জাহাজটার দিকে অথবা জাহাজের
উপর দিয়ে, দিকে বুঝালে একটা প্রিপোজিশন হয়, উপর বুঝালে আরো একটা ডিফারেন্ট প্রিপোজিশন হয়, সো দুইটার কোনো একটা দিলেই হবে। ঠিক আছে? আচ্ছা, একজন বলছে ভাইয়া ওভার হবে, নুরে তাবাসসুম বলছে ওভার হবে, শাহনাজ আমি সবকিছু এই গ্রুপেই বলে দিব ভাইয়া, কানিজ বলছে ওভার হবে। আচ্ছা, একজন বলছে এই ইন কি করে হয় আমাকে বুঝাও, ইন কি করে হয়, ইন তো কোনো কিছুর মধ্যে থাকলে বুঝায়। সো এখানে বলছে জাহাজটার দিকে, টুয়ার্ডস, ঠিক আছে, জাহাজের দিকে আসা বুঝাতে টুয়ার্ডস হবে, অথবা উপরে বুঝাতে, এই যে দেখো কোনো কিছু স্পর্শ না করে উপর দিয়ে উড়ে যাওয়া বুঝাতে আমরা ওভার ব্যবহার করি। তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া অন, এটাও তো উপরে বুঝাতে ব্যবহার হয় আমাদের, তাই না? এটা তোমার মনে হতে পারে, কিন্তু আমরা জানি অন, ওভার, অ্যাবভ, অন, ওভার, অ্যাবভ, এগুলোর পার্থক্য আছে কিন্তু। যেমন ওভারের কথা কি বলছে, যে কোনো কিছু স্পর্শ না করে উপর দিয়ে যদি উড়ে যাওয়া বুঝায়, কোনো কিছু স্পর্শ করবে না বাট উপর দিয়ে উড়ে যাবে, এমন বুঝালে কি হয়? ওভার হয়। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের জন্য ওয়ার্ম আপ ছিল, একটু কঠিনও ছিল। আমরা চলো এখন আরেকটা বোর্ডের প্র্যাকটিস করি, যেটা চট্টগ্রাম বোর্ডে 2025 সালে এসেছে। এতক্ষণ যারা ক্লাসে লেটে জয়েন করেছো, আমি তোমাদেরকে আবারও বলছি আমরা এটা প্র্যাকটিস করব, ঠিক আছে? প্র্যাকটিস করার সময় না পারলে মন খারাপ করবো না, আমি প্র্যাকটিস করতে গিয়ে রুলগুলো আমরা শিখে ফেলবো, রুলগুলো বলতে আমরা প্রিপোজিশনগুলো শিখে ফেলবো, যাতে পরেরটা যখন প্র্যাকটিস করব তখন যাতে আমার ভুল না হয়। ঠিক আছে? সাইম সবার জন্য এটা ভাইয়া বলছে the vast number dash plant species underwater forms a beautiful ecosystem, মানে আন্ডার ওয়াটার বা পানির নিচের এই ভাস্ট নাম্বার মানে বিশাল সংখ্যক প্ল্যান্ট স্পেসিস মানে হচ্ছে উদ্ভিদ প্রজাতি, বলছে ফর্মস গঠন করে আ বিউটিফুল ইকোসিস্টেম, একটা সুন্দর বাস্তু সংস্থান। বলছে পানির নিচের এই বিশাল সংখ্যক উদ্ভিদ প্রজাতি একটা সুন্দর বাস্তু সংস্থান গঠন করে। আবার বলছি, কি বলছে, যে পানির নিচের এই যে সুন্দর বাস্তু সংস্থান একটা বিশাল সংখ্যক ইকোসিস্টেম, হ্যাঁ, একটা বিশাল সংখ্যক উদ্ভিদ প্রজাতি একটা সুন্দর বাস্তু সংস্থান গঠন করে। যে পানির নিচের এই বিশাল সংখ্যক উদ্ভিদ প্রজাতি একটা সুন্দর বাস্তু সংস্থান গঠন করে। আচ্ছা, এখানে বলছে যে পানির নিচের, এখানে রবা এর বোঝাচ্ছে কিনা না কি হবে বলো তো? এই যে তোমরা অনেকেই বলছো ভাইয়া অফ হবে, এই তো বুঝে গেছো, অফ হবে দা নাম্বার অফ, আমরা এটা সবাই জানি, দা নাম্বার অফ কিংবা আ নাম্বার অফ, দুটাই কিন্তু অফ গ্রহণ করে, ঠিক না? বলছে দা নাম্বার অফ একটা ফ্রেজ যা দিয়ে কোনো কিছুর সংখ্যা বোঝানো হয়, এখানে উদ্ভিদের সংখ্যাটা বোঝাতে অফ বসেছে। ঠিক আছে? হ্যাঁ, বই ফ্রিতে থাকবে, জাস্ট প্রিন্টিং এর খরচটা দিতে হবে আর কি। আচ্ছা, তারপর কি বলছে, দ্য প্ল্যান্ট হুইচ স্টে আন্ডার ওয়াটার ডিপেন্ড ড্যাশ দ্য লাইট কামিং ড্যাশ দ্য সান ড্যাশ দেয়ার গ্রোথ। ডিপেন্ডের সাথে স্পেসিফিক একটা প্রিপোজিশন হয়। আচ্ছা, তোমরা তো এটা এটা তো আর কেউ আমরা ভুল করবো না, তাই না? দা নাম্বার অফ কিং, দা নাম্বার বা কিং এ নাম্বার, এটা পরে প্রিপোজিশন কি হয়? অফ হয়। সো একটা শিখে ফেললাম, পরেরটাতে ভুল করবো না। তুমি কমেন্টে উত্তর করো, ভুল হোক সমস্যা নাই, উত্তর করো। আচ্ছা, তারপর বলছে দ্য প্ল্যান্টস হুইচ স্টে আন্ডার ওয়াটার ডিপেন্ড ড্যাশ দ্য লাইট। বলছে যে উদ্ভিদগুলো পানির নিচে থাকে, ঠিক আছে, দ্য প্ল্যান্টস যে উদ্ভিদগুলো হুইচ স্টে আন্ডার ওয়াটার যেগুলো পানির নিচে থাকে, ডিপেন্ড ড্যাশ মানে বলছে কোনো কিছুর উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে? দ্য লাইট আলোর উপর। কোত্থেকে? কামিং ড্যাশ দ্য সান সূর্য থেকে যে আলোটা আসে। সো ডিপেন্ডের পরে প্রিপোজিশন কি হবে? অন হবে, তাই না? ডিপেন্ডের সাথে অলওয়েজ প্রিপোজিশন কি হয়? অন হয়। ডিপেন্ড অন মানে অলওয়েজ বলতে তোমার পরীক্ষায় যেগুলো আসবে ওগুলোতে অনই হবে। আচ্ছা, অন দ্য অন দ্য লাইট কামিং ড্যাশ দ্য সান মানে বুঝাচ্ছে সূর্য থেকে, এখানে থেকে কথাটা কিন্তু নাই। দেখো তো আমি ভুল বললাম নাকি তোমরা বলো কি হবে? বলছে উদ্ভিদগুলো নির্ভর করে, কোন উদ্ভিদগুলো? যেগুলো পানির নিচে থাকে, নির্ভর করে, কোনো কিছুর উপর নির্ভর করা বোঝাতে ডিপেন্ড অন বসে। কিছুর উপর নির্ভর করে দ্য লাইট কামিং ড্যাশ দ্য সান যেই আলোটা সূর্য থেকে আসে। সো কি হবে বলো?
ইলুরা কি বলছে? আহ ভাইয়া টেনিসের সকল শিক্ষার্থীদের একটা করে টি শার্ট দান করেন। টি শার্ট, আচ্ছা ঠিক আছে, বইটা আসার পর প্রথম 10 জনকে নিশ্চিত টি শার্ট দিব। আমি চেষ্টা করব আমার সক্ষমতা, এবিলিটি যদি আল্লাহ বাড়িয়ে দেন, 10 জনকে 50 জনে নিয়ে যেতে, 50 জনকে 100 জনে নিয়ে যেতে। ঠিক আছে, ঠিক আছে, প্রথম 10, 20 বা 30 জনকে মিনিমাম আমি টি শার্ট দিব। ওকে, আই প্রমিস। তাহলে কি হবে সি নাম্বারে? ফ্রম। কারণ কি বলছে? সূর্য থেকে, কোনো কিছুর উৎস, কোনো কিছু হতে বা থেকে বুঝালে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করি? ফ্রম, তাই না? ফ্রম, ফ্রম দ্য সান। ড্যাশ দেয়ার গ্রোথ। আচ্ছা, বলছে তাদের যে গ্রোথ আছে, তাদের যে বৃদ্ধি আছে, সেটার জন্য। ডি নাম্বারের জন্য কথাটা হবে, খুব ভালোভাবে বুঝো। বলছে যেই উদ্ভিদগুলো পানির নিচে থাকে তারা নির্ভর করে কিছুর উপরে, সো ডিপেন্ড অন। কিসের উপর নির্ভর করে? সূর্য থেকে যেই আলোটা আসে সেটার উপরে। কেন? তাদের বৃদ্ধির জন্য। সো জন্য কথাটা মিসিং এখানে। সো ডি নাম্বারে কি হইতে পারে? বুঝতে আমি চেষ্টা করবো ভাইয়া। আমি তো অত ধনী হই নাই যে আমার ক্লাসের সব স্টুডেন্টকে আমি টি শার্ট দিব। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো কি হবে বলো? ফর, তাই না? যে দ্য সান ফর দেয়ার গ্রোথ, তাদের গ্রোথের জন্য, তাদের বৃদ্ধির জন্য। ঠিক আছে, সো আমরা এটাকে বুঝতে পেরেছি। এখানে এই জিনিসটা মুখস্থ করার মতো বা মনে রাখার মতো, মনে থাকবে এটা। দা নাম্বার কিংবা আ নাম্বার, এই দুইটার পরে অফ হয়। 2 নম্বরে ডিপেন্ডের পরে কি হয়? অন হয়। ডিপেন্ডের পরে কি হয়? অন হয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর দে অলসো ড্র দ্য অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড ড্যাশ দ্য এয়ার অ্যাবাভ দ্য কনভার্ট দেম ড্যাশ অক্সিজেন। বলছে তারা উপরের বাতাস থেকে বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। দে অলসো ড্র দ্য অ্যাটমসফেরিক কার্বন ডাই অক্সাইড, তারা গ্রহণ করে বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইড ড্যাশ দ্য এয়ার অ্যাবাভ, মানে উপরের যে এয়ার আছে, বাতাস আছে, সেখান সেখান থেকে। সো ই নাম্বারে কি হবে বলো তো? শাকিরা, আমি চেষ্টা করবো ভাইয়া 10 জনটাকে 30 জন 50 জনে করতে, চিন্তা করো না, আমি চেষ্টা করছি ভাইয়া। আচ্ছা সুপ্তা, ঠিক আছে। সো কি হবে বলো? ইয়েস, ফ্রম। এটা বুঝাই যাচ্ছে ফ্রম হবে, এটা না পারলে খবর আছে। কেন ফ্রম হবে? বলছে উপরের বাতাস থেকে। সো হতে বা থেকে বুঝালে কি হবে প্রিপোজিশন? ফ্রমই তো হবে, তাই না? থাকবা থাকবা মাসুম, আমি আছি তো, আমি রাখবো তোমাদেরকে। আচ্ছা, অ্যান্ড কনভার্ট দেম ড্যাশ অক্সিজেন, এবং সেগুলোকে অক্সিজেনে রূপান্তর করে। কনভার্ট মানে কি? রূপান্তর। সেগুলোকে রূপান্তর করে ড্যাশ অক্সিজেন, অক্সিজেনে। কনভার্টের সাথে একটা প্রিপোজিশন হয়, বলো সেটা কি? কনভার্টের সাথে একটা প্রিপোজিশন হয়, সেটা কি হবে বলো? সিয়েরা, নতুন একটা বই আসবে তোমাদের লাস্ট মোমেন্টে, যে অনেকে আমরা টেস্ট পেপার কিনি না। দেখো টেস্ট পেপারটা কাদের জন্য? যারা সব পারে, জাস্ট প্র্যাকটিস দরকার। প্লাস সো মানে আমার তোমাদের জন্য যে বইটা ইনশাল্লাহ নিয়ে আসছি, ওই বইটাতে যারা সব পারে ভার্সেস যারা কিচ্ছু পারে না, সবার জন্য। কেন? যারা সব পারে তাদের জন্য শুধু এই প্র্যাকটিস পার্টটা দেখলেই হবে। যারা মোটামুটি পারে তারা বাংলা অর্থটা দেখলেই আইডিয়া করতে পারবে। যারা আমার মতো কিচ্ছু পারে না তারা ব্যাখ্যাটা সহ পড়বে। এতে করে কি হবে? টেস্ট পেপারে কিন্তু এগুলো থাকে না, ব্যাখ্যা দেওয়া থাকে না। মেজরিটি টেস্ট পেপারে অর্থটাও দেওয়া থাকে না, জাস্ট কলেজের প্রশ্নগুলো উঠায় দেয়। আমার কথা হচ্ছে আমি কলেজের প্রশ্নেরও দ্বারস্থ হবো না। আমরা বোর্ড প্রশ্নকে, বোর্ডেই তো আমাদের আলটিমেট টার্গেট কি? আমরা বোর্ডের প্রশ্নই তো ফেস করব, পরীক্ষা তো বোর্ড থেকে, বোর্ডেই পরীক্ষা দিব আমরা। তো বোর্ডের প্রশ্নগুলোকে একদম অর্থ এবং ব্যাখ্যা সহ দিব, যাতে করে তোমার মানে প্রত্যেকটা উত্তর কেন হয়েছে সেটা আইডিয়া পাও। আর এটা পারলেই তোমার পরীক্ষা ইনশাআল্লাহ উত্তর করতে পারবা। অবশ্যই, হ্যাঁ সাইম অবশ্যই আসবে। সুমাইয়া, আমি চেষ্টা করব এই উইকে দিয়ে দিতে তোমাদেরকে, সময় নেই। অর্ণব বলছে যে ভাইয়া বইয়ের প্রাইস কত হবে? একদম প্রিন্টিং এর কস্ট যত হয় অত।
আচ্ছা, সো কি হবে বলো তো ভাইয়া? এটা ইনটু, কনভার্ট ইনটু, কোনো কিছু রূপান্তর করা, কনভার্ট ইনটু, ঠিক আছে? আনিসা খুব বেশি হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে দ্য ফ্লোরা ড্যাশ দ্য সারফেস। আচ্ছা, ড্যাশ দ্য ওয়াটার। আচ্ছা, এখানে বলতেছে যে মানে বাংলাটা বুঝো, তাইলে ইংলিশটা আমরা আইডিয়া করতে পারবো। পানির উপরিভাগের উদ্ভিদ রাজি এর নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করে। বলছে পানির উপরিভাগের উদ্ভিদ রাজি এর নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করে। সো এ বি সি ডি ই এফ, ই এফ তো গেল। জি নাম্বার, ফ্লোরার সাথে আরেকটা স্পেসিফিক কি হয় বলো তো? এটা সুকন্যা বলছে জি এর আনসার অন হবে। আচ্ছা, বলছে দ্য ফ্লোরা অন দ্য সারফেস। আচ্ছা, পানির উপরিভাগের, উপরের। আচ্ছা, না সিনথিয়া, ওইটা আমি একদম নিজের উদ্যোগে লিখেছি, এজন্য অন্য সাবজেক্টে নাই। সো কি হবে বলো তো? থ্যাংক ইউ সুকন্যা, তোমার উত্তর কারেক্ট। দেখো কি হবে, অন দ্য সারফেস কি হবে? অন, অন দ্য সারফেস, পানির উপরিভাগে। দ্য ফ্লোরা অন দ্য সারফেস ডেট দ্য ওয়াটার। এইচ নাম্বারে কি হবে বলো তো? এইচ নাম্বারে কি অনেকে অফ দিতে পারো বলো তো? হ্যাঁ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে এটা নেয়া। এইচ নাম্বারে কি হবে ভাইয়া? মানে বইটা এক কথায় হচ্ছে তোমার টেস্ট পেপারের অল্টারনেটিভ। টেস্ট পেপারে তোমাকে অর্থ বা ব্যাখ্যা সহ দিবে না, ওই বইটাতে থাকবে আর কি। আচ্ছা, একজন বলছে হ্যাঁ কমেন্ট দেখা যায় ভূমিকা। কানিজ, এজন্যই তো এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই যেটা কি হবে? অফ। তোমাদেরকে অনেককে আমি হিন্টও দিয়েছি অফ কেন আমি বলি। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ শারমিন। তোমাদেরকে বারবার করে বলতেছি যে একটা রুল যখন আমি পড়াই এটা মাথায় নাও, পরেরটাতে এটাকে অ্যাপ্লাই করো, খুব ভালোভাবে বুঝার ট্রাই করো। বলছে দে অলসো ড্র দ্য অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড ড্যাশ দ্য এয়ার অ্যাভাব, মানে ফ্রম দ্য এয়ার, মানে বাতাস থেকে। সো এটা হতে বা থেকে বুঝালে অলওয়েজ ফ্রম হয়, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কনভার্টের সাথে প্রিপোজিশন ইনটু হয়, কনভার্ট ইনটু, কোনো কিছুতে স্থানান্তর করা, রূপান্তর করা। তারপর দ্য ফ্লোরা, এটা কেন আমরা অন দিয়েছি? কারণ মানে এই যে অন দ্য সারফেস, উপরিভাগের কথা বুঝাচ্ছে। আচ্ছা, ড্যাশ দ্য ওয়াটার এডস, বলছে পানির উপরিভাগ, পানির, এই যে র বা এর কথাটা আছে, বাংলায় যেখানে র বা এর বলবে, আমরা ইংরেজিতে সেখানে কি ব্যবহার করব? অফ। বাংলায় যেখানে র বা এর আছে, ইংরেজিতে আমরা সেখানে কি ব্যবহার করব? অফ। তাহলে দ্য ফ্লোরা অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার এডস ড্যাশ দ্য এস্থেটিক বিউটি। আই নাম্বারে কি হবে বলো তো? মানে বলতেছে যে পানির উপরিভাগের উদ্ভিদ রাজি এর নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করে। দ্য ফ্লোরা অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার, পানির উপরিভাগের উদ্ভিদরাজি এডস, মানে যুক্ত করে, বৃদ্ধি করে, দ্য এস্থেটিক বিউটি, নান্দনিক সৌন্দর্য। না সোনিয়া, হইলে ভাইয়া জানাবো। আচ্ছা, তাহলে এটা কি হবে ভাইয়া? টু, কোনো কিছুতে যোগ করা বা বৃদ্ধি করা, কোনো কিছুতে মানে একটা জিনিসে অন্য একটা জিনিস যোগ করা বা কোনো কিছু বৃদ্ধি করা, যেমন সৌন্দর্য বৃদ্ধি করা বুঝাতে অ্যাড টু হবে, অ্যাড টু হবে, ঠিক আছে? বর্ণা, লাবিবা, কি হবে মনোয়ারা? টু হবে। ইয়েস কারেক্ট, মনে থাকবে আমাদের ভাইয়ারা সবাই। ভুল করি কোনো অসুবিধা নাই, বাট আমি যাতে পরেরটাতে এই ভুলটা না দেখি তোমাদের। এখন মানে প্রথমবার যতটা পড়াবো, পরেরটাতে যাতে এই ভুলটা না হয়, ঠিক আছে? তোমাদেরকে আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্ট দিব, ওই লিস্টটা পড়বা ভালোভাবে। পড়লে যে সব পারবা এমন না, যেমন ওই লিস্টে অ্যাবাউট মানে সম্পর্কে এই জিনিসটা থাকবে না, বাট অ্যাড টু এটা থাকবে, এরকম আর কি। কেমন? হ্যাঁ, প্রনাউন রেফারেন্স করাবো মুশফিকা। সৃজা বলছে ভাইয়া 25 ইয়ার বোর্ড মানে
25 থেকে 19, হ্যাঁ 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 হবে ভাইয়া। 19 সালেরটাও করবা, 18 সালেরটাও করবা। মানে 19 সালেরটা সবাই প্র্যাকটিস করা মাস্ট। কেন? তোমরা হচ্ছে মানে 19 সালের পরে প্রথম ব্যাচ যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, তো তোমাদের 19 সালে প্র্যাকটিস করাটা মাস্ট। ঠিক আছে, তারপর কি বলছে ভাইয়া? These plants sometimes span vast lengths below the surface of the ocean. বলছে এই যে প্ল্যান্ট গুলো আছে, এই যে উদ্ভিদগুলো আছে, এগুলো সামটাইমস মাঝে মাঝে বা কখনো কখনো স্প্যান বিস্তৃত থাকে ফার্স্ট লেন্থ বিলো দ্য সারফেস, মানে সমুদ্রের যে উপরিভাগ আছে ওই উপরিভাগের বিলো মানে নিচে বিশাল দৈর্ঘ্য পর্যন্ত এটা বিস্তৃত থাকে। বলছে এই উদ্ভিদগুলো কখনো কখনো সমুদ্রের উপরিভাগের নিচে বিশাল দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত থাকে। সো কি হবে এটা বলো তো? সমুদ্রে তোমাদেরকে প্রিপোজিশনের বেসিক পড়ানোর সময় নিশ্চয়ই টিচাররা পড়িয়েছেন এ, ও, তে, এগুলো থাকলে কি টাইপ প্রিপোজিশন হয়, তাই না? ওকে, সো কি হবে এটা? এওতে বুঝাইলে নরমালি ইন হয়। এখন এখানে কেন ফলো, আমরা চলে এটা আইডেন্টিফাই করা ট্রাই করি। বলছে দিস প্ল্যান্টস, এই উদ্ভিদগুলো, সামটাইমস কখনো কখনো স্প্যান বিস্তৃত থাকে, ভাস্ট বিশাল, লেন্থ মানে বিশাল দৈর্ঘ্য পর্যন্ত, বিলো দ্য সারফেস মানে উপরিভাগের নিচে, ড্যাশ দ্য ওশান, আচ্ছা সমুদ্রের, এই যে এখানেই তো আছে সমুদ্রের, অফ দ্য ওশান, তাই না? আচ্ছা ইন দিলেও আমি ওইভাবে কাটতাম না, আমি যদি তোমার খাতা দেখতাম আর কি। আচ্ছা সুরঞ্জিত, তোমাকে তো আমি দেখছি সে অনেক আগে থেকে তোমাকে আমি চিনি, তুমি এখনো দুর্বল কেন? হ্যাঁ জেনিফা কারেক্ট। চলো আমরা আরেকটা সলভ করি, ইনশাল্লাহ এটাতে ভালো করবা। যদি এটা পারো মানে হচ্ছে তোমার মানে মোটামুটি তুমি একটু লাইনে চলে আসছো প্রিপোজিশনের। ঠিক আছে, আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টপিকটা এমন যেটাতে তুমি যত বেশি মানে প্র্যাকটিসের বিকল্প নাই। আমি নেক্সট ক্লাসটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরেই নিব। ঠিক আছে শাহনাজ, বেশি বেশি পড়লেই হয়ে যাবে, মানে প্র্যাকটিস করলেই হবে। আচ্ছা বলছে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন ড্যাশ অলমাইটি, মানে স্রষ্টার বা আল্লাহর, সর্বশক্তিমান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর। এই যে র আছে এখানে কি অফ হতে পারে? দেখো তো এ নাম্বারে কি হবে? সুলতানা, তানজিনা বলছে ভাইয়া আজান হচ্ছে। আচ্ছা তানজিনা এটা শেষ করেই ভাইয়া ছেড়ে দিব তোমাদেরকে। আমি তোমাদেরকে আবারও বলি, তুমি যদি মনে করো যে কোনো একজন টিচার আইসা তোমারে একটা ক্লাসের প্রিপোজিশন একদম সব শিখিয়ে দিবে, এটা ভুল, তোমার ধারণা ভুল। ওই টিচার বললে তোমাকে মানে মিথ্যা প্রলোভন দিচ্ছে। কি করতে হবে জানো? জাস্ট নিজে নিজে প্র্যাকটিস করবা এরকম ব্যাখ্যাগুলো দেখে। ঠিক আছে, তাইলে তুমি নিজে ধরতে পারবে এখানে কেন কি হচ্ছে না হচ্ছে। কি হবে? এটা অফ হবে। দেখেছো কেন? বাংলায় র বা এর বুঝালে অফ হয়, অফ অলমাইটি। বলছে অ্যাকচুয়ালি হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট লিভিং বিং ড্যাশ আর্থ, তিনি এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জীব। বি নাম্বার, আর্থের আগে একটা স্পেসিফিক প্রিপোজিশন হয়, দেখে মনে আছে কিনা তোমাদের? বি নাম্বারে কি হবে বলো তো? লিহাদ, সিয়াম, বলছে অন আর্থ। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, মনে আছে তোমাদের, দেখে ভালো লাগলো। আর্থের আগে অন বসে আর কি। বলছে পৃথিবীর পৃষ্ঠে কোনো কিছুর অস্তিত্ব বোঝাতে অন আর্থ হয়। মনে করো যে পৃথিবী, এটা আমরা তো পৃথিবীর মানে উপরিভাগে বসবাস করি, তাই না? আই মিন মহাবিশ্বে আর কি। এনিওয়ে সো এই জন্য কি হয়? অন আর্থ। দ্যাট ইজ হোয়াই ম্যান ইজ রিগার্ডেড ড্যাশ আর রেশনাল এনিম্যাল। বলছে এই কারণে মানুষকে যুক্তিবাদী প্রাণী হিসেবে গণ্য করা হয়। হিসেবে কথাটা বোধহয় এখানে নাই। বলছে দ্যাট ইজ হোয়াই, এই কারণে ম্যান ইজ রিগার্ডেড, মানুষকে বিবেচনা করা হয়, ড্যাশ
মানে হিসেবে, কি হিসেবে? একটা যুক্তিবাদী প্রাণী। সো হিসেবে কথাটার ইংরেজিটা দিলেই বোধহয় হবে, তাই না? মারিয়া, নিশাত, আফরিন, মাহিরা, ইয়েস, কি হবে? এজ, রিগার্ডেড এজ। এজ মানে কি? কোনো কিছু হিসেবে। সেটা মনে থাকবে না? আর্থের আগে প্রিপোজিশন অন হয়, মনে থাকবে। এজ মানে হচ্ছে হিসেবে। আচ্ছা, বাট ম্যান বিকামস দ্য worst animal when he is devoid of sense and rationality। বলছে যে ম্যান বিকামস, মানুষ হয় দ্য worst animal, মানে সবচেয়ে নিকৃষ্টতম পশুতে পরিণত হয়। when, যখন he is devoid of sense and rationality, মানে মানুষ যখন তার সেন্স মানে বিবেক বুদ্ধি এবং রেশনালিটি বলতে বুঝাইতেছে যে ধরো কাণ্ডজ্ঞান বর্জিত হয়, মানে সে যখন তার বিবেক বুদ্ধি হারায় ফেলে তখন সে সবচেয়ে নিকৃষ্টতম পশুতে পরিণত হয়। সো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টাইপ, ডেভয়েড। এটার সাথে কোন প্রিপোজিশনটা হবে বলো তো? ডেভয়েডের সাথে কোন প্রিপোজিশনটা হবে? মিজবাহ সহ অনেকে বলছে ভাইয়া অফ হবে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ মিজবাহ সহ যারা কারেক্ট আনসার দিয়েছো। ডেভয়েড অফ এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সো এটা আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। ডেভয়েড অফ, বর্ণা আই মিন নূরে তাবাসসুম বলতো আনিসা, ডেভয়েড অফ। ডেভয়েড অফ এটা মানে কি? কোনো কিছু বর্জিত, যেমন এখানে বলতেছি বিবেক বর্জিত, কাণ্ডজ্ঞানহীন, ঠিক আছে? সো মনে থাকবে ডেভয়েড অফ। এই পৃষ্ঠে আমরা কি কি শিখলাম? কোন জিনিসটা আমরা মনে রাখতে হবে? আর্থ, এটার আগে প্রিপোজিশন অন হয়, অন আর্থ, অন আর্থ, অন আর্থ, মনে থাকবে অন আর্থ। আচ্ছা, মানে কোনো কিছু হিসেবে বুঝাইলে, যেমন সে আমাকে মানুষ হিসেবেই গণ্য করে না, এই যে হিসেবে বুঝালে আমরা কি দিব? এজ। আচ্ছা, তারপর ডেভয়েডের সাথে প্রিপোজিশন অফ। ডেভয়েড অফ মানে হচ্ছে কি? কোনো কিছু বর্জিত, কোনো কিছু ছাড়া। ওকে, তারপর ম্যান ইজ এন্ডোড, এইটা আমি তোমাকে একদম প্রিপোজিশনের প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, ঢাকা বোর্ডে 2025 সালের প্রশ্নে এসেছে আমি যদি ভুল না হই। বলছে মানুষ ইজ ম্যান ইজ এন্ডোড ড্যাশ সাচ কোয়ালিটিজ, মানে মানুষ এমন কিছু গুণে গুণান্বিত। সো কোনো গুণে গুণান্বিত হলে আমরা এন্ডোডের সাথে একটা স্পেসিফিক প্রিপোজিশন দেই। তনু বলো তো ভাইয়া কি হবে সেটা? ই নাম্বারে। হ্যাঁ ইসরাত, সবার কমেন্ট দেখা যাচ্ছে ভাইয়া। তামিম, মন্দিরা রানী, বলো তো ভাইয়া। যদি ভুলে যাও, তোমরা প্রথম ক্লাসটা যারা করছো আজকে এটা ভুল উত্তর করছো, তার মানে তুমি পড়ো না নিশ্চিত। আমি এটা প্রথম ক্লাসে অনেকবার বলছি। এন্ডোডের সাথে প্রিপোজিশন উইথ হয়, এন্ডো উইথ মানে বলছে কোনো বিশেষ গুণ বা সম্পদে গুণান্বিত হওয়া, এন্ডোড উইথ। মনে থাকবে? আমার সাথে একবার সবাই মিনিমাম 3 বার পড়ো। তাহমিনা, নিপা, তনু আমার সাথে পড়ো তো, যারা ভুল করছি। এন্ডোড উইথ, এন্ডোড উইথ, এন্ডোড উইথ, ঠিক আছে? বলছে ম্যান ইজ এন্ডাউড উইথ সাচ কোয়ালিটিজ এজ আর ডিফারেন্ট ড্যাশ আদার এনিমেলস, মানে বলছে ডিফারেন্ট ড্যাশ অন্য যে এনিমেলস গুলো আছে, প্রাণীগুলো আছে, ওইগুলোর থেকে আলাদা, ওইগুলোর থেকে আলাদা। সো কি হবে তনু বলো তো ভাইয়া? সোনিয়া বলছে ভাইয়া ডিফারেন্ট ফ্রম। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া। এই যে হতে বা থেকে এরকম বুঝাইতেছে না যে অন্যগুলো প্রাণীগুলোর থেকে বা হতে আলাদা, এটার সাথে তোমরা অনেক সময় গুলাই ফেলতে পারো। দেন দিয়েও কিন্তু কাছাকাছি এরকম অর্থ দেয়, THAN, ঠিক আছে? THAN, দেন কাছাকাছি অর্থ দেয়, ঠিক আছে? ওকে, তারপর কি বলছে? সো সুতরাং টু বিল্ড ড্যাশ civilization and to beautify the earth is possible only dash man his thinking power, মানে বলছে যে সুতরাং টু বিল্ড civilization মানে সভ্যতা, civilization মানে কি? সভ্যতা, সভ্যতা গড়ে তোলা, and to beautify the earth এবং পৃথিবীকে সুন্দর করা is possible সম্ভব only কেবল
ম্যান ড্যাশ হিজ থিঙ্কিং পাওয়ার, মানে মানুষের তার চিন্তা শক্তি দ্বারাই আর কি, কিছুটা এমন বোঝাচ্ছে যে এই যে দেখো, সভ্যতা গড়ে তোলা এবং পৃথিবীকে সুন্দর করা কেবল মানুষের পক্ষেই সম্ভব তার চিন্তা শক্তি দ্বারা। আচ্ছা, সো জি নাম্বারে কি হইতে পারে এটা আগে বলো। একজন হচ্ছে ভাই বিল্ড আপ। আরে সাবাস, বিল্ডের সাথে কি হয়, প্রিপোজিশন আপ, এটা একটা বলছে গ্রুপ ভার্ব, যার অর্থ হচ্ছে কোনো কিছু গড়ে তোলা, মজবুত ভাবে শক্তভাবে কোনো কিছু গড়ে তোলা। সো টু বিল্ড আপ সিভিলাইজেশন, মনে থাকবে তো বিল্ডের সাথে প্রিপোজিশন কি হয়, অফ, সরি আপ, আপ, আর এটার সাথে এন্ড্রয়েডের সাথে উইথ, মনে থাকবে না? আচ্ছা, to build up civilization and to beautify the earth is possible only dash man his thinking power. এইচ নাম্বারে কি হবে বলো? যারা পারছো না, ভুল হচ্ছে, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে কি বলছি ভাইয়া, এই যে আমি তোমাকে আজকে শিখাইলাম, এটার মানে হচ্ছে এটা। ধরো তুমি আমার যদি গত ক্লাসটা করতে, আজকে তুমি নিজেই পারতা না এটা, তার মানে তুমি আজকে ক্লাসটা করতেছো মানে কি নেক্সট টাইম তোমার পরীক্ষায় যদি আসে বা তুমি যখন আবার পরে কোনো একটা প্র্যাকটিস করতে যাবা, ওইটাতে যদি এই শব্দটা আসে তুমি বলতে পারবে না উইথ হবে, বিল্ড কথাটা আসলে তুমি বলতে পারবে না আপ হবে। তাইলে মানে তুমি যে বলছো যে ভাই আমি পারতেছি না, পারছো না তো ঠিক আছে, স্বাভাবিক। এই যে তুমি এখন শিখতেছো না, পারতেছি না বলে, এইটা অস্বাভাবিক। না শিখলে পারবা কেমনি? আমি তো তোমাকে খাইয়ে দিতে পারবো না ভাই, তুমি তো পড়তে হবে। আচ্ছা, ফর হবে কেন? বলছে টু বিল্ড আপ সিভিলাইজেশন অ্যান্ড টু বিউটিফাই দ্য আর্থ ইজ পসিবল অনলি ফর ম্যান, একমাত্র মানুষের পক্ষে, মানুষের জন্যই এটা সম্ভব। ড্যাশ ইজ থিঙ্কিং পাওয়ার, হার্ডওয়ার্ক অ্যান্ড ইনভেনশন, মানে তার থিঙ্কিং পাওয়ার মানে চিন্তা শক্তি, হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম, অ্যান্ড ইনভেনশনস এবং আবিষ্কারের মাধ্যমে। সো আই নাম্বারটা কি হবে বলো? কোনো কিছুর দ্বারা বা মাধ্যমে বুঝালে আমরা কি দেই? ইউজি কানিজ ফেরদৌসি আইডি থেকে শোভা বোধহয় জয়েন করেছে আমি যদি ভুল না হই, তারপর নুসরাত জাহান ইলমা, লিখন, ইলোরা, আফরিন, সাদিয়া, বলো এটা কি হবে ভাইরা? ম্যান ড্যাশ হিজ থিঙ্কিং পাওয়ার, বলছে ভাইয়া বাই হিজ থিঙ্কিং পাওয়ার, ইয়েস, থ্রু অথবা বাই, কোনো কিছুর মাধ্যম বা উপায় বুঝাতে আমরা এটা ব্যবহার করি, তাই না? হ্যাঁ মেজাবিন দিব, সমস্যা নেই। However, man is also responsible, মানুষ দায়ীও বটে, ড্যাশ মাস ডিস্ট্রাকশন অফ হিউম্যান সিভিলাইজেশন, মানে মানব সভ্যতার ব্যাপক ধ্বংসের কারণে বা ধ্বংসের জন্য, জন্য বা কারণে বুঝালে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করি বলো তো? হ্যাঁ রাকিবুল দিতে পারি তোমরা যদি চাও, সমস্যা নেই। সো বলো, ম্যান ইজ অলসো রেসপন্সিবল ড্যাশ মাস ডিস্ট্রাকশন, ব্যাপক ধ্বংসের জন্য, ব্যাপক ধ্বংসের কারণে। সো যে নাম্বারটা কি হবে বলো তো? ফর, কারেক্ট আনসার। জন্য বা কারণে বুঝালে আমরা ফর দেই, এছাড়া রেসপন্সিবল ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য দায়ী হওয়া বুঝালে, কেমন? সো আমরা এই আগের এই পৃষ্ঠায় কি কি শিখলাম? এন্ডোরের সাথে প্রিপোজিশন উইথ হয়, বিল্ডের সাথে আপ হয়, তাই না? কোনো কিছুর মাধ্যমে, কোনো কিছুর উপায় বুঝাতে বাই হয় বা থ্রো দিতে পারি আমরা, ঠিক আছে? তাহলে আবারও বলছি, তোমাদেরকে বারবার করে বলতেছি, তুমি যদি না পারো দোষের না, তুমি যদি না পাইরা মনে করো যে মন ভেঙে তুমি এগুলো না শিখো, সেটা দোষের, ঠিক আছে? ধরো ভাইয়া তোমাকে আজকে 3টা প্র্যাকটিস করাইছি, প্রথমটা না হয় বুঝলাম যে তোমরা লেটে জয়েন করেছো, পরের যে 2টা আমি প্র্যাকটিস করাইছি, এইভাবে যে প্র্যাকটিস করাইছি, এখানে আমি যতগুলো প্রিপোজিশন তোমাকে শিখাইছি, নেক্সট টাইম এই টাইপের কোনো একটা প্রশ্ন আসলে পারবা না। সো তুমি যদি এইভাবে প্র্যাকটিস করো ব্যাখ্যা সহ, তাহলে তোমাকে কে আটকে আমার দেখায়? কারণ কি, তোমার মাঝে ব্যাখ্যাগুলো পড়তে পড়তে তোমার মাঝে একটা মানে সেন্স তৈরি হয়ে যাবে, তোমার মাঝে ভাই মানে অটোতেই জিনিসগুলো শিখে ফেলতে পারবে আর কি তুমি, ঠিক আছে? সুলতান বলছে ভাইয়া নামাজ চলে যাচ্ছি, ওকে। তো আমি আবারও বলছি, তোমাদেরকে কোন টিচার যদি বলে এক ক্লাসে প্রিপারেশন শিখিয়ে দিব এসে, এগুলো আসলে পসিবল না। ইংলিশ আসলে তোমাকে ব্যাক মানে প্র্যাকটিস ছাড়া বিকল্প নাই, ওকে? তোমার সাথে আমার দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা কবে আমি ভুলে গেছি নিজেও, কাল পরশু হবে, কালকে না বোধ হয় পরশু দিনই মোস্ট প্রবাবলি তোমার সাথে আমার দেখা হতে পারে।
প্রিপোজিশনের উপরই। আমি তাও তোমাদের সাথে আবার রুটিনটা শেয়ার করে দিব, কেমন? ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটাতে জয়েন করার জন্য। অ্যাগেন, প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিসের বিকল্প নাই। বুঝে প্র্যাকটিস করতে হবে। জাস্ট গদবাদা প্র্যাকটিস করলে হবে না, ব্যাখ্যা সহ অর্থ সহ বুঝে প্র্যাকটিস করার বিকল্প নাই। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। ক্লাসটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দাও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।